আসসালামু আলাইকুম এভরিওয়ান। দি এডুকেটরস কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি পড়াবো হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 2 নম্বর অধ্যায়টা পড়াবো। তো প্রথমে আমরা বইটাকে দেখি যে অধ্যায় কী বা অধ্যায় সম্পর্কে কিছু একটা জানি। তো এই অধ্যায়টার নাম হচ্ছে বক্রতা, যেটা হচ্ছে স্বকীয় এবং কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে, মানে এই অধ্যায়ের যত প্রয়োগ আছে সবগুলো এই অনুযায়ী। তো প্রথমেই এখানে কতগুলো হচ্ছে সূত্র আর প্রয়োগ প্রতিপাদন কী করতে পারবো সেগুলো এখানে দেয়া আছে। তো এত কিছু আমাদেরকে ওইভাবে করা লাগবে না, যে আমি যে কয়টা অঙ্ক করাবো সেই অঙ্ক করার আগে সূত্রগুলো বলে বলে দিব যে কোন অঙ্কের জন্য কোন সূত্র করা লাগবে, তাইলেই হবে। আর এখন আমি আজকে যে অঙ্কটা করাবো তার জন্য এই 1 আর 2 নাম্বারটা জানলেই হবে। এখন এগুলো দেখা লাগবে না, আমি এগুলো খাতাতে ভালো করে লিখে রাখছি। আর এরপরে আমরা জানি যে হচ্ছে বক্রতা, যেহেতু অধ্যায়ের নাম বক্রতা, তাই বক্রতা কী বা সেটা তো জানা দরকার। সেজন্য দেখি যে প্রথম বক্রতার সংজ্ঞা কী দেওয়া আছে। তো বক্রতার সংজ্ঞায় দেওয়া আছে যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে বক্রতা বলে। যদি এটা আমার খাতাতে সুন্দর করে দেওয়া আছে, তো আমরা খাতা দেখি। তো প্রথমে দেখি যে বক্রতা কি, সংজ্ঞাটা আরেকবার বলি আমরা, যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে বক্রতা বলে। একে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। তো এটা যদি একটা সরলরেখা হয়, এটা একটা সরলরেখা। এই সরলরেখার যদি কোনো পাশে একটু বাঁক থাকে, এ পাশে বাঁক থাকতে পারে, এ পাশে বাঁক থাকতে পারে, যেদিকে হচ্ছে বাঁক থাকবে সেটাকে আমরা কি বলি, বক্র বলি বা বক্ররেখা বলি। এটা হচ্ছে বক্র। এখন এখানে কিন্তু দুইটা বক্র দেওয়া আছে। দুইটা বক্রের মধ্যে পার্থক্য কি, কোনটার বক্রতা বেশি? বক্র থেকে বক্রতা বের করা যায়। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি, কেমন বুঝবো? যেমন এটা একটা বক্র, এটা একটা বক্র দেওয়া আছে। তো এই প্রথম যে বক্র দেখতেছি এটার কিন্তু বাঁক ছোট, এটার বাঁক ছোট। আর দ্বিতীয় যে বক্র দেখতেছি এটার কি বাঁক হচ্ছে বড়, এটার বাঁকটা বড়। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি আমরা বুঝে লিখি, যে হচ্ছে বাঁক যদি ছোট হয় তাহলে সেটার কি হবে, বক্রতাটা বেশি হবে, কারণ এই জায়গাটাতে বক্রতা বেশি। আর যেটার বাঁক বড় সেটার হচ্ছে বক্রতা কম। এই একটা কথা আমরা লিখে রাখি যে বাঁক ছোট হলে বক্রতা কি হবে, বক্রতা বেশি হবে। বাঁক যদি ছোট হয় তাহলে বক্রতা বেশি হবে। তো এখন আমরা দুইটা জাস্ট সূত্র জানব। সেই হচ্ছে যে বক্রতা ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। তো আমরা বক্রতা সম্পর্কে কিছুটা জানলাম। একে কী দ্বারা প্রকাশ করা হয়? বক্রতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে কে। একে কী দ্বারা প্রকাশ করা হয়? একে কে বা কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। এটার নাম হচ্ছে কাপ্পা, কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে বক্রতার যে ব্যাসার্ধ, এটাকে কী দ্বারা প্রকাশ করা হয়? বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয়। এটাকে যদি বাংলায় লিখি, এটা হচ্ছে রো। বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করে। এখন এই দুইটার মধ্যে সম্পর্ক কি? এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে কে বা কাপ্পা সমান 1/রো, বা রো সমান 1/কাপ্পা। এটা হচ্ছে বক্রতা ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক এটা। এখন আরেকটা জিনিস জানতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে স্বকীয় সমীকরণে বক্রতার ব্যাসার্ধ জানতে হবে। তো স্বকীয় সমীকরণ কি, আমরা সেটা তো কিছু জানি না। তো স্বকীয় সমীকরণকে যদি দেখি আমরা, স্বকীয় যে সমীকরণটা আছে একে হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হয়। তো স্বকীয় সমীকরণের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু এফ অফ সাই, এস ইকুয়াল টু এফ অফ সাই। এটা হচ্ছে স্বকীয় সমীকরণ। প্রশ্নে থাকবে যে স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো, এরকম থাকবে। যে কোনো একটা বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। যে অঙ্কটা আজকে আমরা সলভ করবো সেটা এরকমই। তো স্বকীয় সমীকরণটা আমরা দেখলাম, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। স্বকীয় সমীকরণে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ কি, বক্রতার ব্যাসার্ধ আমরা আগে থেকে জানলাম, বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয়। তো
বক্রতার ব্যাসার্ধ রো সমান আমরা জানি যে মডুলাস অফ ডিএস, এসটা হচ্ছে এই যে সক্রিয় সমীকরণ, ভাগ হচ্ছে ডি সাই। ও আরেকটা বিষয় মনে বলে দিই যে এটার নাম কিন্তু সাই, উচ্চারণ কিন্তু সাই, সাই এটা, অর্থাৎ স্বকীয় সমীকরণে বক্রতার ব্যাসার্ধর যে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ হবে সেটা সমান হচ্ছে রো ইকুয়াল টু ডিএস ভাগ হচ্ছে ডি সাই। মডুলাস দিয়ে এই অধ্যায়ে যত ম্যাথ করা লাগবে সবগুলোই মডুলাস দিয়ে করা লাগবে, কারণ ব্যাসার্ধ হচ্ছে কোনোদিনও মনে করেন যে ঋণাত্মক হবে না। তো আমরা ওই রিলেটেড জাস্ট একটা ম্যাথ দেখব, যে উদাহরণ 1 নাম্বার উদাহরণ বলা আছে যে এস ইকুয়াল, এসটা কি, এসটা হচ্ছে স্বকীয় সমীকরণ। তো এস ইকুয়াল টু 8a sin স্কোয়ার সাই ভাগ 2 স্বকীয় সমীকরণ বিশিষ্ট বক্ররেখার এস আর সাই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো তার মানে এই সূত্র অনুযায়ী স্বকীয় সমীকরণে বক্রতার ব্যাসার্ধ সাই ইকুয়াল টু ডিএস ভাগ ডি সাই, এটা যদি আমরা মনে রাখি এই সূত্র শুধু মান বসালে আমরা অঙ্কটা ইজিলি করতে পারবো। তো আমরা এটা সলভ করার চেষ্টা করি। যে প্রদত্ত স্বকীয় সমীকরণ, প্রদত্ত স্বকীয় সমীকরণ হচ্ছে এস ইকুয়াল কি দিয়ে আছে 8a sin স্কোয়ার সাই ভাগ 2, এটা হচ্ছে স্বকীয় সমীকরণ। স্বকীয় সমীকরণ বিশিষ্ট বক্ররেখার এত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হচ্ছে, মানে এটুকু বক্রতার ব্যাসার্ধ। তো বক্রতার ব্যাসার্ধ ওকে বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধ কি জানি আমরা একটু আগে দেখে আসলাম, রো ইকুয়াল টু মডুলাস অফ ডিএস ভাগ হচ্ছে ডি সাই, অর্থাৎ এসকে সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এটাই হচ্ছে স্বকীয় সমীকরণের সাহায্যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র। তাহলে কি ডিএসকে সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, মানে এসকে হচ্ছে সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ। তো এখন আমরা মানগুলো বসাই। প্রথমে সবসময় মডুলাস আমাদেরকে দিতেই হবে, ডি ভাগ ডি সাই সমান এস এর মান কিতে আছে 8a sin স্কোয়ার সাই ভাগ 2, মডুলাস প্লাস করে দিলাম। এখন আমরা যদি এক্স এর সাপেক্ষে করতাম বা যে কোনো কিছু সাপেক্ষে করলে ধ্রুবক সংখ্যাকে অন্তরীকরণ করলে ধ্রুবক সংখ্যাকে সামনে, তো এখানে 8 যেটা আছে এটা কি ধ্রুবক, তো এইটাকে সামনে নিলাম, প্রথম মডুলাস দেওয়া লাগবে, এইটাকে সামনে নিলাম, তাহলে থাকতেছে ডি বাই ডি সাই হচ্ছে সাইন স্কোয়ার সাই ভাগ 2, এইটুকু থাকতেছে। তো এখন এটাকে আমরা অন্তর্গণ করব, এইটা যেমন তেমনই লিখলাম, ডিডি এক্স অফ, এটাকে যদি সম্পূর্ণটাকে এক্স ধরি তাহলে স্কোয়ার হচ্ছে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। তো আমরা কিন্তু সূত্র জানি যে ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এটা সমান হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা সূত্র। তো সাইন স্কোয়ার সাই ভাগ 2 এটা হচ্ছে এই যে সাইন সাই ভাগ 2, এটাকে আমরা কি ধরতে পারি, এটাকে আমরা এক্স ধরতে পারি। এই সূত্র অনুযায়ী এটা বসাবো, তাহলে এখানে এন এর মান হচ্ছে 2, 2টার সামনে আসলো, আর এক্স বলতে হচ্ছে সাইন সাই ভাগ 2 সাইন এন মাইনাস 1, এন মাইনাস 1 হচ্ছে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 সাই ভাগ হচ্ছে 2। আবার এখন কি আমরা যদি এক্সের সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি বা যে কোনো কিছু সাপেক্ষে অন্তরীকরণ করতে গেলে আমরা সবসময় আগে এক্সের মানটাকে নিয়ে আসতে হবে, সে অনুযায়ী আমরা অঙ্ক করছি। এখন এখানে দেখি যে সাইন যে আছে সাইন সাই ভাগ 2, এটা কিন্তু সম্পূর্ণ এক্স নয় বা সম্পূর্ণ সাই, যেহেতু এটাকে এখানে আমরা সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তার মানে এটা কি সম্পূর্ণ সাই নয়, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো সাইন ডিডি এক্স অফ সাইন এক্স কী জানি আমরা, কজ এক্স জানি। তো ডিডি এক্স অফ হচ্ছে সাইন এক্স সমান হচ্ছে কজ এক্স, তো এখানে আমরা কজ লিখতে পারি কজ সাই ভাগ 2, এটাকে আবার ডিফারেন্সিয়েট করার পর। তো এরপরে যেহেতু এখানে সাই ভাগ 2 এটাও এক্স নয় বা সম্পূর্ণ সাই নয়, যেহেতু সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছে সম্পূর্ণ সাই নয়, তার জন্য আমাদেরকে কী করতে হবে, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। ডিডি এক্স অফ সাই ভাগ 2 হলে আগে কি আমরা জানি যে ধ্রুবক সংখ্যাটাকে সামনে আসে, তো ধ্রুবক এখানে 1/2, 1/2টা সামনে আনলাম, আর হচ্ছে
ডিডিএক্স অফ এক্সের মান যদি আমরা জানি, এখান থেকে জানি যে ডি বাই ডিডিএক্স অফ এক্স ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে ডিডিএক্স অফ সাই কী হবে? ডিডিএক্স অফ সাই ডি সাই অফ সাই ইকুয়াল টু কী হবে? এটার মানে 1 হবে। তাহলে থাকলো এখানে 1, মডুলাস প্লাস করলাম। এখন আমরা কাটাকাটি করি। এখানে আছে হচ্ছে 2 আর এখানে আছে হচ্ছে 8, এর মধ্যে যা হচ্ছে 4, মডুলাস 4a। তো এটা কিন্তু একটা সূত্রে বসতেছে 2 sin a cos a, আমরা কিন্তু জানি। sin 2a সমান 2 sin a cos a, যেহেতু a এর দুইটাই মিলে গেছে তার মানে এটা sin 2a সূত্র হবে। তাহলে এটা আসলে আমরা কি লিখতে পারি? sin 2a এর মান হচ্ছে সাই ভাগ 2। এইটু কাটা যাবে গেলে, আর এখানে যেহেতু বইয়ের সমাধানে দেয়া আছে যে হচ্ছে 4টাকে সামনে রাখতে, তো ধ্রুবক সংখ্যাকে আমরা সামনে রাখতেই পারি। মডুলাসের মধ্যে a sin সাই, এটাই হচ্ছে অ্যান্সার। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।